আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে চিঠি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আবেদনপত্র বা দরখাস্ত নিয়ে। তো চলো আমরা আবেদনপত্রটি দেখে আসি। শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুল অনলাইন ক্লাস, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, মনে করো তুমি মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো। তোমার বাবা বদলি হয়ে ঢাকা চলে গেছেন, তাই বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট তোমার আবেদনপত্র লিখতে হবে। এখন তোমার আবেদনপত্রটা কিভাবে লিখবা সেটা হচ্ছে তোমার জানার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেরকম করে তোমাদেরকে বলেছিলাম যে চিঠির যে কয়েকটা অংশ, ঠিক তেমনি আবেদনপত্রের কিছু অংশ থাকে। তো সর্বপ্রথম তোমরা তারিখ দিয়ে শুরু করবা, তারপরে সম্বোধন করবা মাননীয় প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা এই প্রিন্সিপাল যারা থাকেন, যার কাছে তুমি এটা আবেদন করবা তাকে সম্বোধন করবা। তারপরে হচ্ছে তার ঠিকানা দিবা। যদি তোমার স্কুল, ধরো এখানে স্কুল দেওয়া আছে মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো সেখানে তুমি দিবা এইভাবে যে মাননীয় প্রধান শিক্ষক, মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সিরহাট, 14 গ্রাম, কুমিল্লা। বিষয়, তারপরে দিবা তুমি যে বিষয়ে আবেদনটা করবা সেটা তুমি সেখানে লিখবা। তো এখানে বিষয় হচ্ছে তুমি ছাড়পত্র প্রদানের জন্য আবেদন করছো, সেক্ষেত্রে তোমার বিষয়টা এরকম হবে যে ছাড়পত্র প্রদানের জন্য আবেদন। তারপরে তুমি একটা গ্রেটিং দিয়ে শুরু করবা যে জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার স্কুলের 4র্থ শ্রেণীর খ শাখার একজন নিয়মিত ছাত্র। আমার বাবা গত মাসে বদলি হয়ে ঢাকা চলে গেছেন, তাই আমাদের সবাইকে ঢাকা যেতে হচ্ছে। সেখানে নতুন স্কুলে ভর্তির জন্য ছাড়পত্র প্রয়োজন। অতএব বিনীত নিবেদন এই যে আমাকে বিদ্যালয়ের ত্যাগের ছাড়পত্র দিয়ে বাধিত করবেন। এটা হচ্ছে তোমার যে উপরের এই স্টেপটা হচ্ছে তোমার মূল বক্তব্য, আর এটা হচ্ছে তোমাদের যেটা আমরা বলি বিদায় সম্ভাষণ, হ্যাঁ, বা ফিনিশিং সম্ভাষণ, গ্রেটিং, এটা দিবা। তারপরে হচ্ছে তোমার ঠিকানা বা তোমার পরিচয় আর কি। তো মোহাম্মদ মুশাররফ হোসেন সিয়াম, নিবেদক মোহাম্মদ মুশাররফ হোসেন সিয়াম, 4র্থ শ্রেণী, রোল 6, শাখা খ, মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র, তোমরা এখানে সাইনও দিতে পারো। আর যদি তোমাদের প্রশ্নপত্রে এভাবে আসে যে মনে করো তুমি অমুক স্কুলের ছাত্র, তখন তোমার কি করতে হবে? ওই স্কুলের নামটাই দিতে হবে, মনে থাকবে। তো এভাবেই তোমরা আবেদনপত্রটি করবা। আর আবেদনপত্র করার সময় সবসময় খেয়াল রাখবা একটা জিনিস, যেন তোমার হাতের লেখা এবং একদম স্পষ্ট হয়, যেন কোনো প্রকার অস্পষ্ট লেখা যেন না থাকে। আর বিশেষ করে সেখানে যেন তোমাদের সাধু এবং চলিত ভাষার মিশ্রণ না আসে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আবেদনপত্রটা দেখবা, পাশাপাশি 10 নম্বর আবেদনপত্রটাও শিখে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ও ধর্ম ক্লাসে। তো আজকের গণিত ক্লাস শিডিউল অনুযায়ী নবম অধ্যায় থেকে সৃজনশীল থাকার কথা। তো নবম অধ্যায় থেকে সৃজনশীল বেশ কিছু সৃজনশীল করানো হয়েছে প্রথমবার, এবং রিভিউ ক্লাসে অনেকগুলো সৃজনশীল করানো হয়েছে। তো আজকে একটি সৃজনশীল তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম। এই সৃজনশীলটি আমি একটু বলে দিতেছি, তোমরা হোমওয়ার্ক করে সৃজনশীলটি জমা দিয়ে দিবা। কেউ কোনো সমস্যা ফিল করলে অবশ্যই আমি সমাধান করে দেবো, এবং হোমওয়ার্কের মধ্যে যার যে অংশটুকু হবে না আমি সেটা কমপ্লিট করে খাতায় করে দেব। 25/4 ও 0.05 দুটি ভগ্নাংশ। এখান থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন নং ক, কোনটি কী ধরনের ভগ্নাংশ? অর্থাৎ উপরে যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, দুটির কোনটি কোন ধরনের ভগ্নাংশ।
কোনটি কি ধরনের ভগ্নাংশ অথবা কোনটি কোন ধরনের ভগ্নাংশ। তারপর প্রশ্ন নং খ, প্রথম ভগ্নাংশটিকে অর্থাৎ এই 25/4-কে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয়টির মতো করো, অর্থাৎ এই ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটির মতো করো। নাম্বার গ, দ্বিতীয় ভগ্নাংশটিকে প্রথমটির মতো করে, অর্থাৎ এই ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশটির মতো করে তারপর লঘিষ্ঠ রূপে প্রকাশ করো। তার নিশ্চয়ই সৃজনশীলটি অনেক সহজ হওয়া উচিত, কারণ এই অধ্যায় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, এই অধ্যায়ের বিস্তারিত A to Z আলোচনা করা হয়েছে বলে আমি মনে করি। তো এই সৃজনশীলটি তোমাদের কাছে সহজে বোধগম্য হওয়া উচিত। তো সৃজনশীলটি করে বাড়ির কাজ হিসেবে জমা দিয়ে দিবা। সেই সাথে তোমাদের ধর্ম ক্লাসে যাদের ইসলাম ও নৈতিক শিক্ষা তাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টা রিভিশন দিবা। রিভিশন দেওয়ার সময় অবশ্যই কলম দিয়ে প্রতিটি লাইনে লাইনে দাগ দিয়ে রাখবা। তারপর সম্পূর্ণ অধ্যায়টা থেকে 20টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ তৈরি করে হোমওয়ার্ক করে পাঠিয়ে দেবে স্কুলে। আমি আরেকবার বলতেছি, দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবা 20টি, সাথে উত্তর সহ লিখে হোমওয়ার্ক করে দিয়ে দিবা। যারা সনাতন ধর্মে তাদের জন্য দ্বিতীয় অধ্যায়, তাদের জন্য সেম কাজ। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে আগে গল্পটি পড়ে নেবা, লাইন টু লাইন দাগ দিয়ে গল্পটি পড়ে নেবা, যেখানে যেখানে তোমার মনে হবে যে এই লাইনটি একটি প্রশ্ন। তো একটি লাইন থেকে একাধিক বা 2-3টি প্রশ্ন করা যায়, ঘুরিয়ে ফিরে প্রশ্ন করবা। এভাবে যারা সনাতন ধর্ম আছে তারাও 20টি প্রশ্ন তৈরি করে বাসা থেকে হোমওয়ার্ক করে খাতা জমা দিয়ে দিবা। তারপর ওই প্রশ্নগুলো আমি মূল্যায়ন করব, প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে দেখব, মূল্যায়ন করে যার যে প্রশ্নটি হয়নি বলে মনে করব সেটি কেটে দিয়ে এটির পরিপূরক সম্ভাব্য এই প্রশ্নটিকে আরও সুন্দরভাবে বা উন্নতভাবে করলে কীভাবে হয় সেই প্রশ্নটি আমি লিখে তোমার খাতায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গত ক্লাসে তোমাদের বুশরা ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছিলেন রাইট ফর্ম ভার্বের 3 নম্বর রুল পর্যন্ত। আজকে আমি তোমাদেরকে পড়াবো 4 নম্বর রুল থেকে 7 নম্বর রুল পর্যন্ত। চলো আমরা আগে পড়াটা ভালো করে দেখে নিই। প্রথমেই দেওয়া আছে যে শূন্য, দেখো 4 নম্বর রুলটা তোমরা একটু ফলো করো, তোমরা সাথে বই বের করো। তোমাদের গাইডে 104 নম্বর পেজের 4 নম্বর রুল, ঠিক আছে? তোমরা সাথে বই বের করো এবং দেখতে থাকো বইগুলো, এবং 4 নম্বর রুলটি তোমরা দেখো। শূন্যস্থানের শুরুতে ভার্ব থাকলে এবং বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই তোমার ভার্ব দিয়েই শুরু হয়। তো দেখা যাচ্ছে এখানে ডু দ্য সাম, যেমন ধরো ডু দ্য সাম মানে অঙ্কটি তুমি করো, এরকম তোমাকে আদেশ করা হচ্ছে, উপদেশ এরকম টাইপের। তো অঙ্কটি করো, ডু দ্য সাম। এখানে সর্বপ্রথম কি শুরু হয়েছে? ডো দিয়ে, অর্থাৎ ডো একটা কাজ, ঠিক আছে? তো ভার্ব, ডোটা হচ্ছে ভার্ব, আর ভার্ব দিয়ে বাক্যটি শুরু হওয়ার কারণে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে এক্সাম্পলটা দেখো, এখানে আছে পোস্ট দ্য লেটার, মানে লেটারটা তুমি পোস্ট করো, ঠিক আছে? তো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে পোস্ট সব সময় কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তারপরে দেখো রুল 5, বাক্যের শুরুতে ভার্ব থাকলে এবং সেন্টেন্সটি ইম্পারেটিভ না হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হলেই যে ইম্পারেটিভ হবে তা কিন্তু নয়। তো ভার্ব দিয়ে শুরু আরও অনেক বাক্য হতে পারে, যেমন ধরো এখানে আছে ওয়াক ইজ গুড এক্সারসাইজ। তো আমরা যদি এটাকে আমরা শাব্দিক অর্থ দাঁড় করি, ওয়াক মানে হাঁটা, ইজ গুড এক্সারসাইজ। তো ওয়াক হাঁটা একটা ভালো ব্যায়াম, তো এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই ওয়াকের সাথে আইএনজি যোগ করে কি করতে হবে? ওয়াকিং করতে হবে। এখানে শব্দটি এখন কি হবে জানো? যে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। তারপরে দেখো
স্মোক, স্মোক ইজ ব্যাড হ্যাবিট, ধূমপান একটি খারাপ অভ্যেস। তো এটা তো অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স না, সেক্ষেত্রে কি করতে হবে, স্মোকের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন কি হবে যে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং একটি বদ অভ্যেস বা বদ মানে খারাপ অভ্যেস, ঠিক আছে। তারপরে দেখো রুল 6, বিং বা হ্যাভিং এগুলোর পরে ভার্ব হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো এখানে এক্সাম্পলে দেওয়া আছে আই ক্লোজড দ্য ডোর হ্যাভিং ড্যাশ ফরগেট হিম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি দরজাটি বন্ধ করেছি তাকে ভুলে। সো এখানে যদি হ্যাভিং এর পরে সর্বদাই তুমি যে স্ট্রাকচার ফলো করবা, হ্যাভিং এর পরে অলওয়েজ তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আই ক্লোজড দ্য ডোর হ্যাভিং ফরগেট এর পার্টিসিপল ফর্ম হচ্ছে ফরগটেন হিম, ঠিক আছে। তো যে হ্যাভিং বা বিং এর পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবার আসি আমরা 7 নাম্বার রোলে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট অর্থাৎ মডেল অক্সিলারিজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। তো দেখো এক্সাম্পলে দেওয়া আছে ইউ শুড ওভি দ্য ল, মানে তুমি এই আইনটি মানতে পারো বা এই আইনটি মানো, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে শুডের পরে কি আছে, ওভি একটা ভার্ব, যে মান্য করো। তো এখানে যেহেতু ভার্বটা আছে আর এর আগে আছে মডেল অক্সিলারিজ, তো সেক্ষেত্রে মডেল অক্সিলারিজের পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু মডেল অক্সিলারিজ আছে সেক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা বসাবো। তো এখানে আনসারটা হচ্ছে এরকম, ইউ শুড ওবি দ্য ল, তুমি আইনটি তোমার মানা উচিত, ঠিক আছে। তারপরে দেখো কুড ইউ টেল মি দ্য টাইম স্যার, এখানে বলছে যে কুড ইউ টেল মি টাইম স্যার, যে তুমি কি আমাকে যে আপনি কি আমাকে সময়টা এখন কয়টা বাজে বলতে পারেন স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে যেহেতু এখানে মডেল অক্সিলারিজ আছে সেক্ষেত্রে টেল ভার্বটা আমরা সর্বদা কি পড়বো, এর রোলেই আছে যে মডেল অক্সিলারিজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেহেতু এখানে ভার্বটা আছে আর সামনে মডেল অক্সিলারিজ আছে সেক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। কুড ইউ টেল মি দ্য টাইম স্যার, যে আপনি কি আমাকে কয়টা বাজে বলতে পারেন। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো আমরা যখন একটা কথা বলি, আমরা বাংলা ভাষায় যখন কথা বলি তখন দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় অনেক ধরনের সম্বোধন করার সুবিধে রয়েছে, যেমন তুমি, তুই, আপনি। তো আমরা তুই ব্যবহার করি সবচেয়ে ক্লোজনেস যারা ছোট আছে তাদেরকে, তুমি যাদেরকে বলি তারা এটা একটু মানে যারা সমবয়সী বা এটা আদরের ডাকের মতো, আর আপনি আমরা সবসময় সম্বোধন করি সম্মানী ব্যক্তিকে। তো ইংরেজিতে ঠিক এরকম একটু ব্যবধান থাকে যে ইংরেজিতে তো সবই ইউ মানে তুমি, আপনি, তুই সবগুলাই। তো সেক্ষেত্রে এখানে স্যারটা আসছে সম্মানী ক্ষেত্রে, যে আপনি কি আমাকে এটা বলতে পারেন, একজন সম্মানী ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই রুলগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো আজকের পড়া হচ্ছে মানে আজকের HW হচ্ছে রুল 4 থেকে রুল 7 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে পড়াশোনা করবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।